নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। কুম্ভ মেলায় যাবার ইচ্ছা প্রকাশ করেছেন লেখিকা নবনীতা দেবসেন। তীব্র ইচ্ছা। কিভাবে, কোন পথে, কোন করুণায় তার সেই ইচ্ছে পূরণ হলো, সেই নিয়েই বই করুণা তোমার কোন পথ দিয়ে। আজকে সভা পর্ব ও তিরুপতি পর্ব, এই দুই পর্ব আপনাদের পড়ে শোনাই। স্বামী রঙ্গনাথানন্দ ভালো বক্তা শুনেছিলুম, কত ভালো তা জানা ছিল না। খুব সুন্দর বললেন। ভারতের আত্মিক একতা বিষয়ে তাঁর সাবলীল মৌখিক ভাষণ গীতা, উপনিষদ, পুরাণের ফুল তুলে সাজানো। এরাই স্বামী বিবেকানন্দের পথের পথিক, বুদ্ধিজীবী সন্ন্যাসী। কেরালার মানুষ, বাংলা দিব্যি বলেন। চমৎকার রসিকতার ক্ষমতা, বারবার সারা পৃথিবী ঘুরেছেন। বক্তৃতায় সেই বিস্তৃতির ছাপ। আধুনিক মনন, আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে আধ্যাত্মিক চিন্তার মিলনে তার বক্তৃতাটি হয়ে উঠেছে অসম্ভব মনোগ্রাহী। তাঁর বক্তৃতার জ্যোতিটি আমার খুব ভালো লাগলো। সাধু সন্দর্শন শুরু হয়েছে আমার। কুম্ভে তো এজন্যই যায় মানুষে। দুপুরে চন্দ্রশেখর আমাকে প্রিভেন্টিভ মেডিসিন হাসপাতালে পাকড়াও করে নিয়ে গেল। কলেরার ইঞ্জেকশন ও সার্টিফিকেট নিয়ে এলুম। তারপর গেলুম প্রফেসর মোহনের নেমন্তন্নে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশে। ওখানে আজ প্রসিদ্ধ ইঙ্গ ভারতীয় লেখক রাজারাও বক্তৃতা করবেন। বিষয় লেখক এবং পৃথিবী। এই বিষয়ে খুব উৎসাহ আছে আমার। আজকাল সাহিত্যের শিল্প জিজ্ঞাসার দিকটার চেয়ে জগৎ জিজ্ঞাসার দিকটাকে আমার ঢের বেশি জরুরি বলে মনে হয়। অন্যরা এ নিয়ে কে কী ভাবছেন জানতেও উৎসাহ বোধ করি। ইঙ্গ ভারতীয় সাহিত্যে অবশ্য আমার জ্ঞান বেশি নয়। বাংলা ছাড়া ভারতীয় সাহিত্য পড়তে হলে আমি কষ্ট করেও ওড়িয়া, অসমিয়া, হিন্দি পড়তেও চেষ্টা করি। ভারতীয় ইংরাজিতে ঠিক ততটা উৎসাহ পাই না। রাজা রাওয়ের কণ্ঠপুরা উপন্যাস পড়েছি, ভালোই লেগেছে। তবে কিনা তাকে বিভূতিভূষণ, তারাশঙ্করের লেখা উপন্যাসের স্তরে বলে মনে হয়নি। তবুও রাজা রাও শুনে উৎসাহিত হলুম, তার কারণ আমাদের স্বভাবগত সাহেব ভক্তি। গতবার প্যারিসের সরবনের অধ্যাপক ভুয়াজিন সাহেব বলেছেন তাঁর কাছে দুটি ছাত্র, একটি পাঞ্জাবি পাকিস্তানি আর একজন ফরাসিনী, রাজারাও বিষয়ে গবেষণা করছেন। বহুকাল যেহেতু রাজারাও ফ্রান্সে ছিলেন, তাঁর ফরাসি যোগাযোগ কী এবং রচনায় সেই ফরাসি প্রভাব কতটা ইত্যাদি নিয়ে। দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়েও একজন ছাত্রীর সঙ্গে পরিচয় হয়েছে। সেও সরব ফেরত এবং যথারীতি রাজারাও পাগলা। সাহেবরা যখন এত ভালো বলে, দেখি তো একবার কেমন রাজারাও। এজন্যই যাওয়া। প্রথমে আবিষ্কার করলুম বক্তৃতার বিষয় দ্য রাইটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নয়, ওটা হবে দি রাইটার অ্যান্ড দি ওয়ার্ড, লেখক এবং শব্দ। উৎসাহ বৃদ্ধি পাওয়া উচিত ছিল, কবিতা লিখি বলে। সমস্যাটি কবিতা সৃষ্টির মূল মন্ত্র, কিন্তু উৎসাহ তো বাড়ল না। এখন আমার ওয়ার্ডের চেয়ে ওয়ার্ল্ডের দিকেই ঝোঁক বেশি। মনে হয় শিল্পে ওই যোগাযোগটা বেশি জরুরি। ওটাই প্রথম লেখক এবং বিশ্বভুবন। শব্দের কৃত্য সেই ঘটকালিটা করা। রাজারাও আমাকে সেরেফ বসিয়ে দিলেন। এত অবিশ্বাস্য বাগাড়ম্বর, এমন অসহনীয় কৃত্রিম তথা ক্লান্তিকর বক্তৃতারাজি আমি ঠিক কল্পনা করতে পারিনি। ইঙ্গ ভারতীয় লেখকরা অনেকে নানা ধরনের মানসিক ব্যাধিতে ভোগেন বটে, কিন্তু ভালো বক্তাও যে অনেকেই আছেন। সুস্থ সুন্দর বক্তৃতা
কম তো শুনিনি। যেমন পুরুষোত্তম লাল, আর কে নারায়ণ অথবা এ কে রামানুজনের মুখে। সন্তপ্রতিম ঢঙে শ্রী রাজারাও উবাচ, জগতে বক্তাও নেই শ্রোতাও নেই, আছে কেবল বলা, কেবল শব্দ রহস্য, যোগাযোগ বলে কিছু নেই এই দুনিয়ায়। তাই লেখকও নেই পাঠকও নেই, আছেন কেবল লেখা, শব্দ কেবল শব্দ। এখানে আমি একটু গুছিয়ে বলে ফেলেছি ঘটনাটা মাত্র 3 লাইনে। এটা মাস্টারি করা বদভ্যাসের ফল। উনি এটা বললেন ঠিক পুরো 55 মিনিট সময় নিয়ে, খুব বেশি সরল আধ্যাত্ম চিন্তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এবং ইতি উতি শিল্প দর্শনের নাক তুলে, এবং সেই জাতের উন্নাসিকতায় মার্জনা থাকা উচিত নয়। না, উদাস কণ্ঠে অনলি দ্য ওয়ার্ড এক্সিস্ট বলাটা দোষের বলছি না। দোষের হলো তার বিদেশি ভাষায় সাহিত্য চর্চার কারণ দর্শানোটা। তিনি নিজের মুখে বললেন ইংরাজিতে লেখেন, কেননা প্রিসিশনের পূজারী, লাইক ম্যালার্ম দ্যাট ফ্রেঞ্চ পোয়েট, এবং তিনি সাইলেন্সের ভক্ত। অথচ লাইক রিকলে মাই ফেভারিট জার্মান। অথচ কান্নাড়া তার মাতৃভাষাটি নাকি বড়ই দুর্বল, বড়ই অনুন্নত ভাষা। রাজা রাওয়ের সূক্ষ্ম চেতনাকে শিল্পে প্রকাশ করার মতো গূঢ় শক্তি তাতে নেই। সেই প্রিসিশন এবং সাইলেন্সের খোঁচায় ও সমস্ত কাঁচা ভাষা কিছুতেই সহ্য করতে পারবে না। তাদের ওসব কাঁচা ভাষাতে দেখানো যায় না। হ্যাঁ, ভারতবর্ষে আরও একটি অত্যন্ত জবরদস্ত ভাষা আছেন ইংরেজি বাদে, যাহাতে উহা সম্ভব। সেই ভাষা হচ্ছে সংস্কৃত। যদি সাধ্যে কুলোতো তাহলে রাজারাও সংস্কৃতেই নিয়মিত লিখতেন, খাস দেব ভাষায়। কেননা পাঠক তার কাছে অস্তিত্বহীন। দেব ভাষাটা ভালো জানেন না বলেই রাজভাষাতে লিখে থাকেন তিনি, অর্থাৎ ইংরাজিতে, যেহেতু সেটা অবশ্যই অতি সুপক্ক ভাষা। পরভাষান্যভোজী লেখকটির এই অতিপক্ক ভাষ্যটি শুনে বিশেষ আমার মাতৃভাষা বিষয়ে তার শ্রদ্ধাভক্তির পরকাষ্ঠা দেখে আমার মাথা গরম হয়ে গেল। এই কেমন বুদ্ধিমান পুত্র যে নিজের মাকে চরিত্রহীন বলে, এ যে নিজেকেই বলছে পিতৃপরিচয় শূন্য। কলকাতা শহরে কেউ বাংলা ভাষার সম্পর্কে এরকম কথা বললে তিনি যত বড় যশস্বী হন, বাঙালি ছেলেমেয়েরা নিশ্চয়ই তাকে অক্ষত ছেড়ে দিত না। অন্তত তাদের কাছে তো আমার তাই আশা। যশলোভে শখ করে, অর্থাৎ ভুবনচোরা পাঠক পাবার আকাঙ্ক্ষায় ইঙ্গ ভারতীয় লেখক হতে চাইলে যদি বাংলাকে আগে দুর্বল ভাষা বলে জারি করে নিতে হয়, তাহলে কলকাতা শহরে সে লেখকের কপালে দুঃখ আছে। কিন্তু হায়দ্রাবাদ সত্যি খুব ভদ্র শহর। তাছাড়া কান্নাড়া ওখানকার স্থানীয় ভাষাও নয়। ফলে রাজা রাওয়ের গলায় বাঁধা লাল টুকটুক রেশমি রুমালের ভাঁজটিও এদিক ওদিক হলো না। তাঁর শুভ্র দীর্ঘ কেশ যথাস্থানেই ধ্যানসম্মত বিবশতায় ঝুঁকে রইল। অবশ্য ভদ্রভাবে নানা রকম টুকটাক প্রশ্নাদি হচ্ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছিল এই প্রশ্নটি। একজন তরুণ ছাত্র উঠে ভক্তিভরে জিজ্ঞাসা করলে, আচ্ছা, আপনি তো তাহলে ধ্যান করা এবং সাহিত্য সৃষ্টি করাকে একই পর্যায়ে বলে মনে করেন? শ্রীগুরু গম্ভীরভাবে দামি মাথাটি নাড়ালেন। হ্যাঁ, আমার কাছে দুটোই এক কাজ। ছেলেটি তখন সবিনয়ে বলল, দুটোই যখন এক, তাহলে বরং আপনি ধ্যানই করুন না কেন? কষ্ট করে আর নাই বা লিখলেন।
এই ছেলেটিকে আমার শত কোটি সাধুবাদ। তার ঠিক আগেই স্থূলভাবে আমি বৃথাই তর্ক করেছি। যদি আপনি কমিউনিকেশনে বিশ্বাস নাই করেন, সাইলেন্স পালন করার পক্ষে তো না লেখাই সবচেয়ে ভালো। তাছাড়া জগতে পাঠক যখন নাস্তি, নন এক্সিস্টেন্ট, লেখকও যখন নেই, তাহলে আপনার প্রকাশক বেচারা কেন মাঝখান থেকে খামোকা অস্তিত্ব যাতনা ভোগ করেন? শুধু লেখাই যদি সব, তবে সেই লেখা নিজের দেরাজে রেখে না দিয়ে ছাপেন কেন আপনি? উত্তরে তিনি স্মিত হেসে বললেন, লিখে আমি আনন্দ পাই তাই লিখি, এবং ছেপেও বড় আনন্দ পাই তাই ছাপি। এই বিশুদ্ধ আনন্দের পরিপ্রেক্ষিতে আমার আর কিছুই বলার ছিল না। ছেলেটির প্রশ্ন এবং উত্তর আমার সেই নিরুত্তরতার জবাব দিয়েছে। রাজা রাউদের ধ্যানস্থ থাকাই তাবৎ জগৎ সংসারের পক্ষে মঙ্গল। সন্দেহ নেই, রাজা রাউদের টেক্সাসের তৈলখনিতেই মানায় ভালো। উনি এখন সেই অঞ্চলেই চাকরি করেন। ইতিমধ্যে আরেকজনের সঙ্গে আলাপ হলো ওখান থেকে ফিরে এসে। তিনি কৃষ্ণ মেননের ভাগ্নে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এবং সুযোগ মতো রাজনীতি ঘাঁটেন। নাম রাজা গোপাল। যদিও তিনি ওই অতিথিশালায় আতিথ্য নিয়েছেন। কুম্ভে যাচ্ছি শুনেই বলে ওঠেন, কুছ ভাবনা নেই, ওখানে আমার বন্ধু বহুগুণা আছেন, ওকে ফোন করে একবার। শুনেই তো আমি আটকে উঠি, কুঁকিয়ে উঠি, থাক, হয়েছে হয়েছে। ওরে বাপরে, অত বড় নামে কাজ নেই আমার। আপনারা কি ছোটোখাটো মানুষ কাউকেই চেনেন না যিনি আমার সমান মাপের? নিজের গায়ের চেয়ে বড় সাইজের জামা পরে তো আর চলতে পারছি না। তাছাড়া এই এক রাজনীতির বৃত্তে পা জড়িয়ে যাচ্ছে বারবার। আমি বেচারি গরিব মাস্টার, বে জায়গায় এসে কি মুশকিলেই পড়েছি। না পালালে মুক্তি নেই। কি ভাগ্যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশে আমার পুরনো বন্ধু মাখনলাল টিক্কো, এলাহাবাদের দুজন ইংরেজি অধ্যাপকের নামে চিঠি লিখে আমাকে দিয়েছেন। এলাহাবাদে গিয়ে নেহাত মুশকিলে পড়লে তাঁদের শরণ নিতে পারব। আমার আবু হোসেনি অথবা ফাউস্টগিরি, যাই বলা যাক না কেন, এই যেন এক চরম স্বপ্নাদ্য পর্যায়ে। চন্দ্রশেখর ছায়ামূর্তি সহচর হয়ে আমাকে প্রচণ্ডভাবে গাইডেন্স দিচ্ছে। ঠিক রাত্রি 9টায় যন্ত্রপাতি শুদ্ধ একজন হাস্যবদন অতি এফিসিয়েন্ট স্টেনো এসে হাজির। অচিরাত পেপার তৈরি হয়ে গেল। আমি ইতিমধ্যে বেড সুইচ আর কলিং বেলের তফাতটা শিখে ফেলে প্রায় চা কফি চাইছি আর স্যাট মেমো সই করছি। আমাকে পায় কে? ভিআইপি হতে শেখাতেও খুব সোজা কাজ, কেবল চোখ বুজে মেমো সই করতে পারলেই হলো। আমি একা কুম্ভে যাচ্ছি শোনার পর থেকে সেই বেচারি ভাবটাও আর কারো মধ্যে নেই। চন্দ্রশেখরও আমাকে একটু একটু সংশয় মিশ্রিত সমীহের চোখে দেখছে বলে আমার ঘোরতর আশা হচ্ছে। রাত 12টায় যখন স্টেনো, চন্দ্রশেখর এবং তাদের পৌঁছে দিতে রাজ্যেশ্বর বিদায় নিলেন, তখন আমি খাটে গা এলিয়ে পেপারটাতে চোখ বুলোতে শুরু করি। হাজারক এই জন্যই তো আশা, কাল সকাল 9টায় আমাকে এটা পেশ করতে হবে। সকালে হলে গিয়ে দেখি স্বামী রঙ্গনাথানন্দজি এসেছেন আমার বক্তৃতা শুনতে। খুবই কৃতজ্ঞ হলুম, লজ্জা পেলুম তার চেয়ে বেশি। বক্তৃতা অবশ্য জমে গেল কপাল গুনে। ইনস্টিটিউটে বন্ধুবান্ধব যথেষ্ট, হল ভর্তি। রঙ্গনাথানন্দজির যে কি পছন্দ হয়ে গেল আমার বলা, এবং তাঁর সঙ্গে যে কজন আশ্রমিকা এসেছিলেন তাঁদেরও। আমাকে ওরা বিকেলে ওদের রামকৃষ্ণ মিশনে যেতে আমন্ত্রণ জানালেন। এই তো আমার সাধু সঙ্গের গোড়াপত্তন। কুম্ভে তো যায় লোকে আসলে সাধু সঙ্গ করতেই। তা শুরু হয়ে গেল। সন্ধ্যায়
রামকৃষ্ণ মিশনে গিয়ে রঙ্গনাথানন্দজির অবিস্মরণীয় গীতা ভাষ্য শুনলুম। তারপর উনি আমায় ওর লেখা কয়েকটি বই উপহার দিলেন। আমি তো ধন্য। না, তীর্থযাত্রাটা চমৎকার জমে উঠেছে। সালারজং জাদুঘর যদিও দেখা হলো না, তবুও রাত্রে যখন অতিথিশালায় ফিরলুম মনে তখন বিমল আহ্লাদ। একটু আধটু বেড়ানো হয়েছে চারমিনার অঞ্চলে, নেমন্তন্ন খাওয়া হয়েছে ভালো রেস্তোরাঁয়, আর যে বক্তৃতার কল্যাণে এই ভিআইপি সমাদর কপালে জুটেছে সে বক্তৃতাটিও দিব্যি উতরে গিয়েছে। সবচেয়ে বড় কথা, কুম্ভে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে বিশেষ ফাও পেয়ে গেছি তিরুপতি। কাল ভোরে তিরুপতির প্লেন, 6টার সময়। দীর্ঘকায় সুদর্শন তরুণ ব্যারিস্টার রাজাগোপাল দেখি বেশ ভক্ত মানুষ। সন্ধেবেলায় নগ্ন পদে হায়দ্রাবাদের নবনির্মিত বিড়লা তিরুপতি মন্দিরে গিয়ে মন্দির প্রদক্ষিণ করে 1 ঘন্টা কিউ দিয়ে পুজো দিয়ে কপালে ফোঁটা তিলক এবং নাকে সর্দি নিয়ে ফিরেছেন। তিনি দুঃখ করতে লাগলেন। আগে জানলে আমার সঙ্গে আসল তিরুপতিতেই যেতেন, কিন্তু কালই তাঁকে ভোরের প্লেনে দিল্লি যেতে হচ্ছে। একই সঙ্গে এয়ারপোর্টে রওনা হব ঠিক হলো। উনি চা চাইলেন ভোর 4টে, আমি 5টায়। উনি সে কি, 5টায় তো আপনার রিপোর্টিং টাইম। আমিও সেটা জানি, কিন্তু কাল রাত্রে উদ্বেগে মোটেই ভালো ঘুমোইনি। সেটা তো ওকে বলা যায় না। চক্ষু লজ্জায় তখন বলি, বেশ, 4:45টায় চা, এয়ারপোর্ট তো কাছেই। রাজাগোপাল সানন্দে রাজি হলেন আমার আর এক অনুরোধে। দিল্লি পৌঁছে আমার মামা বাড়িতে ফোন করে জানিয়ে দেবেন যে ওই দিন রাত্রের প্লেনে আমি দিল্লি যাচ্ছি। পালামে যেন গাড়ি পাঠানো হয়। খুবই ভদ্রলোক। যদি ফোন যোগাযোগ ব্যর্থ হয় তাহলে উনি নিজেই এয়ারপোর্টে আসবেন বললেন। ভাবনা নেই, কেউ না কেউ প্রতীক্ষিয়া থাকবেই, উৎকণ্ঠিত আমা লাগি পালামে। কিন্তু গোলমাল বাঁধল ভোরে। 3:15 সময় দৌড়ে ধাক্কা। দৌড় খুলে দেখি চন্দন তিলকধারী সদ্যস্নাত শ্রীযুক্ত রাজাগোপাল। ঘোর বেগুনিতে বড় বড় রসগোল্লা প্রিন্টেড সিল্কের সান্দার শার্ট গায়ে দিয়ে, পেতলের গুল বসানো ইয়া চওড়া বেল্ট দিয়ে কোমর বেঁধে, তাবাক আফটার শেভ লোশনে ডুব দিয়ে ভুরভুরে সুসজ্জিত। বললেন, উঠে পড়ুন, উঠে পড়ুন, স্নান টান করুন, 4টেই তো চা আসবে। দূর ছাই, আমি চা দিলে তবে উঠি। আগে ভাগে উঠে চায়ের অভ্যর্থনার জন্য কে কবে তৈরি হয়ে বসে থাকে। কিন্তু অমায়িক হাস্য সহকারে বলতে হলো, অনেক ধন্যবাদ, ভাগ্যিস ডেকে দিলেন। অবশ্য আমি 4:45টায় চা চেয়েছি, এখন 3:15 বেজেছে। রাজা গোপাল সরলভাবে বললেন, হ্যাঁ, এবার তো তাহলে গরম জলটা অন করে দিন, তৈরি হন। আমি তো 2:45 উঠেছি। পুনরায় অমায়িক হাস্য করে দোরে খিল দিয়ে শুয়ে পড়ি। কিন্তু কপালে কি ঘুম আছে? 4টের সময় দৌড় ঠেলাঠেলি। ও কি মশাই, আবার ঘুমিয়ে পড়লেন নাকি? সর্বনাশ, প্লেন ধরবেন কি করে? 4টে যে বেজে গেল, চা এসে যাবে এক্ষুনি। উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। এইবার দন্তকিরমির সজোরে নিয়ন্ত্রণ করে মৃদু উদ্বেগে বলি, ওহো, তাই তো, ঘুমিয়েই পড়েছিলাম বটে। অবশ্য আমার চাটা 4:45টায় দেবে, এখন 4টে। রাজাগোপাল বললেন, কিন্তু স্নান তো আমি রাত্রে করে শুয়েছি। ভোরবেলা আমি বড্ড আস্তে আস্তে নড়িচড়ি কিনা। রাজাগোপাল বললেন, দূর, রাত্রে করলে হবে কেন? মন্দিরে যাচ্ছেন না,
পবিত্র হয়ে যেতে হবে না? ও হরি, তাই তো। আমি কেবল পরিচ্ছন্নতার টেকনিক্যাল দিকটা ভেবেছি, বাসি তাজা ইত্যাদি, অর্থাৎ পবিত্রতার ফর্মাল দিকটা আমার মাথায় আসেনি। সাধারণত স্নান না করে মন্দিরে ঢোকবার জন্য আমার একটা পাস আছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিপাজ্যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। অর্থাৎ কি না, এই উপায়েই আমি সর্বদা বাইরে ভিতরে শুচি হয়ে মন্দিরে ঢুকি। স্নান করার ঝামেলা থাকে না। কিন্তু ঘুমোতে তো উনি দেবেন না। হায়, একেই কি বলে আমার মনের শান্তি ও রাত্রের নিদ্রাহরণকারী। যুবকের প্রতি আমার হৃদয়ে যে কীদৃশ ভাবের উদয় হলো তা কবি কালিদাস কল্পনাও করতে পারতেন না। শরীরে অনিদ্রার এই ক্লান্তি একমাত্র জলেই দূর হবে, মন্ত্রে নয়। স্নান না করে পথ নেই। অতএব হাস্যবদনে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার রাজগোপাল, উঠে গরম জলের কল খুলি। পবিত্র হয়ে চা খেতে বসতে হবে এবারে। রাজাগোপাল 4টে চা খেয়ে 4:45টায় পরিপূর্ণ ফুল ব্রেকফাস্ট খেয়ে 5টায় এয়ারপোর্টে। তাঁর দিল্লির প্লেন অবশ্যই 7টায়। তিরুপতি পর্ব। তিরুপতিতে নেমে দেখি ওখানকার টাউন কংগ্রেসের তেলেগু ভাষী সভাপতি IS বাসু ও মন্দির অঞ্চলের মিউনিসিপ্যাল কাউন্সিলর শ্রী পার্থসারথী আমাকে নিতে এসেছেন। আমাকে দেখা মাত্র তাঁরা যার পর নাই দুঃখিত হলেন, বেশ বোঝা গেল। হায়, কেন যে ঈশ্বর আমাকে এমন ব্যক্তিত্বহীন দৃশ্য দিয়েছেন! বাবার খানদানি গোঁফ জোড়াটা যদি নাও পাই, নিদেন পক্ষে মায়ের মতো ওজনদার ব্যক্তিত্বটা তো দিতে পারতেন। ত্রিপুরায় যেবার যাই, আমার প্লেনে দিল্লির একটি ফিটফাট ছাত্রীও যাচ্ছিল। দিব্যি মেম সাহেবী কায়দায় শাড়ি, চুল, মুখ, নখ সব তৈরি করা। বাপ রে, সে কি স্মার্ট! প্লেন থেকে নেমে হেঁটে টার্মিনাসে যেতে যেতে দেখলুম ফুল টুল নিয়ে কিছু মানুষ তার দিকে সম্মোহিত হয়ে ছুটে গেলেন। ওদিকে আমি এক শিশু কোলে বিব্রত মহিলা যাত্রীর পোঁটলা বগলে করে পেছন পেছন আসছি। এবার অবশ্য তাঁরা সহজেই আমাকে চিনলেন, কেননা তৃতীয় কোনো মহিলা যাত্রী ছিলেন না। আমার তাই এহেন দুর্ভাগ্যে দিব্যি অভ্যাস আছে। বাসু ও পার্থসারথী বিরস বদনে আমাকে প্রথমেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখাতে নিয়ে গেলেন। পাহাড়ের কোলে সুদৃশ্য নতুন বিশ্ববিদ্যালয়টি মন্দিরের টাকায় চলে। ওপাশে শ্রী ভেঙ্কটেশ্বর বয়েজ স্কুল, সেও মন্দির ফান্ড থেকে চলে। ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার নানা বিভাগ রয়েছে। ছাত্রদের, অধ্যাপকদের বাসস্থানের দিব্যি সুব্যবস্থা দেখলুম। উপবন গড়ে আশ্রমিক আবহাওয়া সৃষ্টির চেষ্টাও আছে। পথের দুদিকে পাথরের বেদিতে প্রাচীন প্রস্তর মূর্তি সারি সারি বসানো আছে। দেখেই কুচিন্তা মনে এলো। হায় রে, সম্ভবত এগুলো উপড়ে নিয়ে অচিরেই মার্কিন ট্যুরিস্টদের কাছে বেচা হবে। প্রত্যেকটি যে হিন্দু দেবদেবীর মিথুন মূর্তি, বিদেশিদের বড় মনের মতো। গৃহস্থালির শোভা বর্ধন করবে। পরের বারে এলে কি আর এদের সঙ্গে দেখা হবে? হয়তো ততদিনে এরা সাগর পাড়ের ড্রয়িং রুমে। এরপর শ্রী বাসুর বাড়িতে। বাসুবাবুর এখানে প্রবল প্রতিপত্তি, বিরাট বিজনেস ম্যাগনেট তিনি।
তার একটি সিনেমা হাউস আছে, তারও নাম IS। সেখান থেকে খেয়ে দিয়ে মন্দিরের পথে রওনা। 7 মাইল হেঁটে মন্দিরে ওঠবার রাস্তা আছে তিরুমালা পাহাড়ের গা বেয়ে। অতীতে একসময় চোল রাজা কৃষ্ণদেব ছিলেন তিরুপতিনাথের মহাভক্ত। তিনি তিরুপতিকে প্রণাম না করে জল খেতেন না। তিনি তাই এ মন্দিরের নকলে পাহাড়ের নিচে একটি মন্দির করেছিলেন নিজের প্রাসাদের কাছেই। তাতেও তিরুপতিনাথ ভেঙ্কটেশ্বরের অবিকল মূর্তি আছে। দুই মন্দিরের মাঝখানে সারাটা পথেই এক সারি ঘণ্টা বসিয়েছিলেন তিনি। পাহাড়ের চূড়োয় মন্দিরে পুজো শুরু হবার ঘণ্টা বাজলেই সেই ঘণ্টা থেকে আর 1 ঘণ্টায় তার সংকেত ধ্বনি বেজে উঠত। এভাবে ঘণ্টা থেকে ঘণ্টায় ধ্বনিত হয়ে খবর পৌঁছে যেত রাজা কৃষ্ণদেবের মন্দিরে। সেখানেও তক্ষুনি পুজো শুরু করতেন রাজা স্বয়ং। এত ভক্তি সত্ত্বেও রাজা যে শুধু নিজেই জবনদের কাছে হেরে গেলেন তাই নয়, শেষ পর্যন্ত তার বংশ লোপ হলো। কেন যে এমন হয়? আমাকে গল্পটা বলে শ্রী পার্থসারথী খুব বিমর্ষ হয়ে পড়লেন। তখন আমি বললুম, কবিগুরু রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ, শ্রী রামকৃষ্ণদেব, এদেরও তো বংশলুপ্তি ঘটেছে। যারা সন্ত পুণ্যবান ব্যক্তি, তাদের তো পুনর্জন্ম হয় না, তারা সব অংশেই উদ্ধার পেয়ে যান বোধ হয়। এই ব্যাখ্যাটি পার্থসারথীর মনোপুত হলো। তিনি বলতে শুরু করলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়ে তাঁর কেমন লেগেছিল 50 বছর আগে। তিনি রবীন্দ্রনাথকে ঋষি বলে মনে করেন। সাধক না হলে কেউ অমন লিখতে পারে না। বাসু কথা কম, ড্রাইভার ছাড়া একটি বৃদ্ধ আর একটি খোকা, এই দুটি ভৃত্যও চলেছে সামনের সিটে। বাসু মাঝে মাঝে তাদের সঙ্গে কথা বলছেন তেলেগু ভাষায়। হঠাৎ বললেন, বড্ড মুশকিল, তিরুপতিতে আজকাল বড্ডই ভিআইপি সমাগম হচ্ছে। তাদের আনো, রাখো, ঘুরিয়ে দেখাও, ওহ কি ঝামেলা। ইংরাজিতেই বললেন, বেশ স্পষ্ট ভাষায়, আর রিয়েল নুইসেন্স। আমার মাথায় বাজ পড়ল। তাঁর গাড়িতেই বসে আছি, পেটে তখনও গজগজ করছে তাঁর সুন্দরী স্ত্রী কৃষ্ণবেণীর রান্না করা অপরূপ কেশর হালুয়া। বাসুর নতুন ঝকঝকে বাড়িতে তার রূপসী স্ত্রীকে খুব মানায়। স্ত্রীর রন্ধনপটুত্বে স্বামী রীতিমতো গর্বিত। বিশিষ্ট অতিথিরা কে কি বলে গেছেন তাঁর হাতের রান্না খেয়ে, বাসুর তো ঠোঁটস্থ। যত্ন করেই তো ঠাকুর ঘর, শোবার ঘর সব ঘুরিয়ে দেখালেন নতুন বাড়ির। তারপর এই রকম কথা বলাটা কি ওর ঠিক হলো? এ কেমন আতিথ্য? তারপরেও বাসু কিন্তু বলেই চললেন। তাঁদের রিসিভ করতে করতেই প্রাণ গেল। খরচ কি কম? ট্রাকে করে গাঁ থেকে লোক বয়ে আনো, পথে পথে তোরণ বাঁধো। ওরে বাবা, সে কি কম পরিশ্রম? তারপর মিটিং ডাকা আছে। আমি তো ক্রমশই থ হয়ে যাচ্ছি। তরুণ, ট্রাকে করে লোক, এসব কি হবে? এসব হবে নাকি আমার জন্যই? এই রোগা আমি? কি জানি বাবা, কত অঘটনই তো ঘটে আমার কপালে। এও হতে পারে, বলা তো যায় না। এবার যে রেটে ভিআইপি ট্রিটমেন্ট জুটছে, কিন্তু একটা খটকা, অভিযোগের তালিকায় বাসু একবার একটা মিটিং ডাকার কথা বললেন না? না, তাহলে নিশ্চয়ই আমি তো না, আমি তো চলেই যাচ্ছি। এই নির্ঘাত রাজনীতির নেতা বেটাদের বিষয়ে আলোচনা হচ্ছে। উদ্বেগটা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি আমিও মুরব্বির মতো আলোচনায় যোগ দিলাম। সত্যি খুব ঝামেলা তো।
টাউন কংগ্রেসের সভাপতি বুঝি এগুলোর ব্যবস্থা করেন? টাকা কড়ি আপনাদের কেমন? এইবার ওর সবচেয়ে নরম জায়গায় হাত পড়ল। সেইটেই হয়েছে মুশকিল, আমাদের মোটেই টাকা কড়ি নেই, এইসবে প্রায়ই প্রাইভেট ফান্ড লেগে যায়। তিরুপতিনাথ ভারতবর্ষের সবচেয়ে ধনী দেবতা, তাঁর শহরেই কিনা কংগ্রেসের টাকা নেই। হায় রে, তবু ভালো যে বাসুবাবুর আছে, নইলে ভিআইপি বেচারিদের তোরণগুলো আর জুটতো না হয়তো। আমি এখানে এসেছি বন্ধুর বন্ধু হয়ে, নেহাতি অরাজনৈতিক তীর্থযাত্রী হিসাবে। স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত আতিথ্য পাচ্ছি। ভাগ্যিস নেতা নই। আমার জন্য যে তরুণ বাঁধতে হয়নি, ট্রাকে করে লোক আনতে হয়নি, এতেই বাসু যার পরনাই কৃতজ্ঞ মনে হচ্ছে। যতদূর বুঝলাম এমনিতে তিরুপতি দর্শনে বারবার যেতেও ওদের বিরক্তি নেই, বরং তৃষ্ণা আছে। প্রায় সপ্তাহেই আসেন। তিরুপতি মন্দিরের সোনার চূড়ো ঝিকিয়ে উঠল দূর থেকে। এরা সবাই হাত জোর করলেন। দেখা দেখি আমি। সুন্দর জায়গা এই তিরুমালা পাহাড়, ঠিক উৎকামণ্ডের মতো। চমৎকার একটি লেক রয়েছে, তার চারিদিকে অজস্র ছোট ছোট কটেজ, সব যাত্রী নিবাস। বিভিন্ন ভক্তদের দেওয়া ডোনেশনের টাকায় তৈরি। প্রতি বাড়ির গায়ে দাতাদের নামের তালিকা গাঁথা আছে, কালো পাথরে কে কোন বাড়িতে কত টাকা ঢেলেছেন। আশ্চর্য এই ঝরঝরে পরিচ্ছন্ন ছোট্ট তীর্থনগরী, ঠিক যেন পাশ্চাত্যের কোনো স্বাস্থ্য নিবাসে এসেছে। সত্যি, হেলথ রিসর্ট, হলিডে রিসর্ট হিসাবে তিরুমালার মধ্যে অতল সম্ভাবনা। ওখানে চমৎকার একটি বাগান আছে, বোধহয় সেটা দক্ষিণ পশ্চিম কোণই হবে। সেখানে একটা পাথরের রথ বসানো আছে, তার চাকাগুলো নেই, শুনলাম মাটির নিচে থেকে গিয়েছে। শহরের যেখান থেকে রথটা তুলে আনা হয়েছে সেখানেই। রথের চারিদিকে ফুলের বাগান, তার ওপাশেই পাহাড়ের সীমানা। নিচে, বহু নিচে দেখা যাচ্ছে সবুজ উপত্যকা, ঢেউ খেলানো পাহাড়ের সারি। দূরে ওটা কি? সেই মন্দির না, মহারাজ কৃষ্ণদেবের? হ্যাঁ, ওখানেই ছিল রাজা কৃষ্ণদেবের কেল্লা। ভগ্নাবশেষ পড়ে আছে, দুর্গ প্রাচীর দেখা যায়। এখানে ট্যুরিস্ট লজ জাতীয় একটি সরকারি অতিথিশালা আছে, সেখানে দ্বীপ্রহরের জন্য একটি ঘর নেওয়া হয়েছে। আমার বাক্স টাক্স ঝোলা টোলা সেইখানে রেখে আমরা বেরোলুম মন্দির দেখতে। মন্দিরের পথ পরিচ্ছন্ন, পাথর বাঁধানো। দক্ষিণের তীর্থস্থানের এই গুণটি আছে, পাণ্ডার অত্যাচার নেই, ভিক্ষুকের উপদ্রব নেই, ভক্তদের থুতু, পানের পিচ ইত্যাদি অবশ্যকরণীয় নোংরামিও নেই। অর্থাৎ ভক্তির সুযোগ কিছুটা আছে। গাড়িতে চটি রেখে সবাই খালি পায়ে চললুম। পথে একটি ছেলে তিরুপতি মাহাত্ম্য বেচতে এলো, তাকে বললুম ফেরার পথে কিনব। একটু পরেই দেখি দীর্ঘ সর্পিল কিউ। সেখানে যেই দাঁড়াতে গেছি, ওটা নয়, ওটা সর্বদর্শনের কিউ। স্পেশাল দর্শনের দরজা আলাদা। হা ভগবান তিরুপতি ভেঙ্কটেশ্বর, তোমার কাছে যাবার বুঝি ভিন্ন ভিন্ন পথ, যমের দুয়ারের মতো? জন্মের দ্বার যেমন একটাই, তেমনি দেব দর্শনের দ্বারও তো একটাই হওয়া উচিত। অবশ্য তা যদি সত্যিই হতো, তবে দেব দর্শন সেরে আজই সন্ধ্যার প্লেনে আমার হায়দ্রাবাদ হয়ে দিল্লি যাত্রাটি আর সম্ভব হতো না। অতএব শত শত পূর্ববর্তী মানুষ, শিশু, নারী, বৃদ্ধকে পিছনে সর্বদর্শনের কিউবন্দি রেখে চোরের মতো মাথা নিচু করে বাসু ও পার্থ সারথীর পিছু পিছু স্পেশাল দর্শনের চওড়া দরজা দিয়ে চুপি চুপি মন্দিরে ঢুকে পড়লুম।
মন কিন্তু সায় দিল না। দর্শন পর্ব। দরজার সামনে সিঁড়ির নিচে দিয়ে শায়িত ফোয়ারার মতো করে মাটির সঙ্গে সমান্তরাল ক্ষীণ ধারায় ঝিরঝিরিয়ে জল বেরিয়ে আসছে, যাত্রীদের পা ভিজিয়ে দিচ্ছে। প্রথমেই বিরক্তি হলো, কি জ্বালা, পা কাদা কাদা হয়ে গেল। এরপরে হঠাৎ সন্দেহ হলো, এই বুঝি আচমনের অঙ্গ। পা দুটি জোর করে ধুইয়ে নেওয়া হচ্ছে মন্দিরে প্রবেশের আগে। মন্দিরে ঢুকতে গেলে বিশাল রূপোর তোরণ পার হতে হয় দু একটা, গুনিনি ঠিক কতগুলো। অত মোটাসোটা রূপো বাঁধানো চওড়া চৌকাটে পা দিয়ে মারাতে মাথা ঘোরে। কথাটা বলতেই বাসু সগর্বে বললেন, এর পরেরটা তো সোনার চৌকাঠ, খাঁটি সোনার তোরণ। বেজায় রাগ হয়ে গেল। সোনা রূপো বুঝি এমনি মারিয়ে যাবার জিনিস। ওদিকে সর্বদর্শন কিউর দিকে তাকিয়ে দেখলুম, যারা কত কষ্ট করে চলেছেন সোনার গেট মারিয়ে, তাদের অধিকাংশেরই আপন অঙ্গে সোনার কুঁচি থাকার চিন্তাও স্বপ্নবৎ। অবশ্য দক্ষিণে দারিদ্র্যের সেই উৎকট হতশ্রী চেহারাটি নেই, উত্তরে নগ্নভাবে যেটা চোখে বেঁধে। দক্ষিণে দারিদ্র্যের মধ্যেও একটা লক্ষ্মীশ্রী আছে। এটা কেন, কি কারণে, অত শত অর্থনীতিবিদরা জানবেন অথবা সমাজতাত্ত্বিকেরা। এটা আর্থিক কারণে না সমাজ চরিত্রের গুণে, তা আমি জানি না, কিন্তু পার্থক্যটা খুবই স্পষ্ট। তিরুপতি যাবার পথে প্রায়ই ন্যাড়া মাথা বয়স্ক স্ত্রী পুরুষ চোখে পড়ে। ছেলেদের মতো চুল, যাকে বলে বয়েজ কাট, তেমনই ফ্যাশনেবল চুল নিয়ে বহু গ্রাম্য স্ত্রীলোক হরদম হাট বাজারে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে এটা খুব অবাক লাগলেও যেই মনে পড়ল এই মন্দির প্রচুর বিদেশি মুদ্রা কুড়িয়ে আনে বহির্বিশ্বে চুল বেছে পরচুলার ব্যবসায়ে, অমনি ব্যাপারটা বোঝা গেল এখানে হামেশাই চুল মানত করা হয়। মেয়েদের কাছে সবচেয়ে মূল্যবান প্রিয়তম বস্তু হলো রূপ, বললেন পার্থসারথী। সেই রূপ চুলেই অনেকটা নিহিত। মেয়েরা যখন ভেঙ্কটেশ্বরের কাছে কিছু চেয়ে পায়, তখন তার কাছে সেই প্রিয়তম বস্তুটি নিবেদন করে যায়। ভেঙ্কটেশ্বর আমাদের বড় জাগ্রত ঠাকুর। মন্দিরে ঢোকার আগে আপনাকে নাপিতখানাটা দেখিয়ে নিয়ে যাব। সেখানে মস্তক মুন্ডন করা হয়। বড় বেড়া দেওয়া দরজার পাশে ছোট বেড়া দেওয়া দরজা, সেখানেও দুটো ভাগ। সর্বদর্শনের প্রবেশ পথ এক কোণে, আর স্পেশাল দর্শনের প্রবেশ মধ্যভাগে। হায় দৈব সুবিচার! বিজ্ঞাপনে পড়লুম 25 টাকায় স্পেশাল দর্শন টিকিট কেনা যায়, কিন্তু আমি যতদূর বুঝলুম বিনা টিকিটের যাত্রী। আমাদের বোধ হয় পাস আছে। সেই পাস হলো মিউনিসিপ্যাল কাউন্সিলের পদ আর টাউন কংগ্রেসের সভাপতিত্ব। আমি হচ্ছি ফাউ। ঢুকলুম মন্দিরে। সম্মুখেই সোনার ধ্বজদণ্ড। দাক্ষিণাত্যের সমস্ত মন্দিরেই এই লক্ষণটি আছে। গর্ভগৃহের আগে চওড়া দালান, নাট মণ্ডপ, তারও আগে ধ্বজদণ্ড। ধ্বজদণ্ড এবং একটি সোনামোড়া স্তূপ মতো, এটা কি বুঝতে পারিনি। সবাই দুটোকেই প্রদক্ষিণ করছে, ওগুলির গায়ে মাথা ঠেকাচ্ছে, সিঁদুর কুমকুম ঢালছে, ঘৃত প্রদীপ জেলে দিচ্ছে নিচে। তারপর আবার তোরণ, আবার এক চিলতে উঠোন, তারপর দুটো বড় বড় সোনারই বোধ হয় দরজা। তারই একটা দিয়ে ঢুকে দেখি, আহা, স্বর্গের দৃশ্য। ফুল, চন্দন, ধূপ ধুনোর সুরভির মধ্যে শুদ্ধ পবিত্র এক পরিবেশে বেশ কয়েকজন ফোঁটা কাটা ব্রাহ্মণ গোল হয়ে বসে মনের সুখে
গাদা গাদা টাকা পয়সা গুনছেন। নিবিষ্ট চিত্তে পাহাড় প্রমাণ সরু চাল বাঁধছেন। এখানে এই দালানে অর্থ অন্ন দুয়েরই ছড়াছড়ি। কোন ভারতবর্ষ? আরও একদিকে সর্বদর্শনের প্রবেশ ঘটছে এবং নিষ্ক্রান্ত হওয়াও। আমাদের জন্য এক কোণে কম্বলের আসন পেতে দেওয়া হলো, চালটা ভোগের জন্য, টাকাগুলো প্রণামী। আমি বসে বসে দেখলে হয়ে মুগ্ধ নয়নে টাকা গোনা দেখতে লাগলুম। ভগবত চিন্তা চুলোয় গেল। এত টাকা একসঙ্গে জীবনে দেখিনি। 10 টাকার নোট, 100 টাকার নোট, 5, 2 আলাদা আলাদা তোড়া বেঁধে রাখা হচ্ছে। খুচরো গুনে গুনে স্তূপ করা হচ্ছে ভাগে ভাগে, ওই বিশেষভাবে পবিত্র অঞ্চলটির পবিত্রতা বজায় রেখে। এবং ওই অঞ্চলটির পবিত্রতা বজায় রাখছেন বন্দুকধারী পুলিশের দল ঘিরে দাঁড়িয়ে। দালানের উত্তর পশ্চিম কোণে পিছন দিকে লোহার বেড়াজালের মধ্যে প্রকাণ্ড এক সাদা কোরা কাপড়ের থলি 6-7 ফুট উঁচু হবে। ভক্তরা সারি বেঁধে এসে তার মধ্যে টাকা কড়ি ঢালছেন। সেখানেও ঠিক থেকে সশস্ত্র পাহারা। ওই থলির নাম হুন্ডি। এটা মানতের থলি। যে যা মানত করেন ওরই মধ্যে ঢেলে দেন। মানত করা চুলের জন্য হুন্ডি আছে। ঢোকার আগেই দেখে এসেছি মন্দিরের বাইরে একটা নাপিত ঘর। সেখানে সারি বেঁধে পাশাপাশি ভক্তেরা উবু হয়ে বসে চুল কাটাচ্ছেন। মেয়েরাও মাথা কামাচ্ছেন হাসি মুখে। বৈদেশিক মুদ্রা উপার্জনের এমন একটি একক নিখরচার কারখানা ভারতবর্ষে আর কোথাও দেখিনি। আমি কদাচ কুত্রাপি যা দেখিনি, এই মন্দিরে হতবাক হয়ে তাই দেখছি। এমন সময় ডাক পড়ল। উঠে গর্ভগৃহের দরজায় ঢুকলুম। এখানে সবাই সমান। এখানে সর্বদর্শন আর স্পেশাল দর্শনের আলাদা কিউ নেই। কি ভাগ্যি! ঢুকেই অন্ধকারে একটা উঁচু চৌকাঠে উঠে দাঁড়ালুম। খুব ভিড়, দম আটকানো, যদিও শৃঙ্খলায় সুবিন্যস্ত যাত্রী দল। যেই মনে হলো সোনার চৌকাঠে দাঁড়িয়ে আছে, অমনি কেমন তিক্ত বিস্বাদ হয়ে গেল মন। পা যেন পিছলে যেতে চায়। তাল সামলাতে হাত বাড়ালুম সোনার দরজা ধরতে। ধরি কাকে? দরজাগুলো বিরাট। চৌকো চৌকো ফোকর অবশ্য কাটা আছে। তার ভেতর আমার ক্ষুদ্র হাতটি ভরতে চেষ্টা করলুম। সামনে একটি আলো আঁধারি ঘরের দেওয়ালে 7-8টি গোদরেজের লৌহ সিন্দুক অর্ধচন্দ্রাকারে সাজানো। সিন্দুকবৃন্দ দানবীয় গরিমায় খাড়া হয়ে আছেন সারি সারি প্রহরীর মতো। বুঝলুম ওদের মধ্যেই তিরুপতিনাথের বহু প্রসিদ্ধ রত্নাভরণ সব সুরক্ষিত। ওপাশে একটি প্রমাণ মাপের বিশাল রূপোর সিংহাসন অনাদরে উল্টে আছে পাথুরে মেঝে। দেখে আবার মনে পড়ল আমার পায়ের নিচে রয়েছে সোনা বাঁধানো চৌকাঠ। অমনি পাটা বড় দুর্বল বোধ হলো। আপনি হাত এগিয়ে এলো অবলম্বনের আশায় হলদেটে সোনার দরজার দিকে। হঠাৎ মনে পড়ে যায় পেতল শব্দটা। সঙ্গে সঙ্গে হাতে লাগে শীতল ধাতুর স্পর্শ। মনে হলো ধাতু শব্দটা, এবং কেউ যেন আমার মধ্যে বলে উঠল, ওহে হাঁদারাম, দেবতার কাছে পেতলও যা, সোনাও তা, রূপও তা, লোহাও তা, সবই তো ধাতু, মাটির বুকের জিনিস।
সোনা আর লোহার যা তফাৎ তা কেবল তোমার কাছেই। ভেঙ্কটেশ্বরের তাতে ভারী বয়েই গেল। মানুষের দোষে দেবতার উপর রাগ করে কি করবে? তক্ষুনি সামনে চেয়ে দেখি পুরোহিত মস্ত স্বর্ণ প্রদীপ তুলে ধরেছেন। তাতে ঝলমলিয়ে উঠেছে ভেঙ্কটেশ্বরের মণিরত্ন খচিত বিপুল তিলক শোভিত চোখে চন্দনের পট্টি বাঁধা বিগ্রহ। চিবুকেও মস্ত এক খাবলা চন্দন তিলক। মোটামুটি তাকে খুব সুশোভন সুদর্শন ভাবতে কিন্তু পারলুম না। মুখখানেই যে মুখোশের মতো তিলকে তিলকে ঢাকা, আর অত ধনরত্নে অঙ্গ ভারী। দক্ষিণ হস্ত নত বরদ মুদ্রায়, হাতের পাতাটি পর্যন্ত মণিরত্নের দস্তানায় ঢাকা। স্বয়ং ঈশ্বরেরও এত ঐশ্বর্যে মন বড় ধাক্কা খায়। ভাবতে ভাবতে দেখতে দেখতে হঠাৎ আমার ঠিক পিছনের গ্রাম্য মানুষটি কাকে যেন চিৎকার করে ডেকে উঠল, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। গোবিন্দ বুঝি হারিয়ে গিয়েছে? গোবিন্দ কোথায় গেল এই ভিড়ে, এই অন্ধকারে? ও হে গোবিন্দ, তুমি কোথায়? সঙ্গে সঙ্গে পিছনে একদল ব্যাকুল স্ত্রী পুরুষ স্তব্ধ মন্দির কাঁপিয়ে দিয়ে সমস্বরে চেঁচিয়ে ডেকে ওঠে, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। সেই কাতর গোবিন্দ ডাক আর থামল না। সর্বদর্শনের মানুষের সঙ্গে আমারও বুকের গভীরে প্রতিধ্বনিত হতে থাকলো সেই আহ্বান। না, এ কোনো একজনের হারানো সন্তানের প্রতি নয়, এ ডাক প্রত্যেকের, যার যার নিজের হারিয়ে যাওয়া স্বকীয় সত্তার প্রতি ফিরে আসার ডাক। জীবনে তীর্থ করতে যাইনি, জানি না এটাই নিয়ম কিনা, কিন্তু আমি এর আগে কোনো দেবতার প্রতি কখনো শুনিনি এমন নিবিড়, এমন আকুল, এমন আন্তরিক বিনা সাজের পারিবারিক সুরের ডাক। এ যেন সন্ধ্যের পর মাঠে গিয়ে না ফেরা গরুটির নাম ধরে উদ্বিগ্ন রাখালের হাঁক, কিংবা দুধের গেলাস হাতে বাগানে গিয়ে দুষ্টু ছেলেটাকে মায়ের ব্যাকুল ডাকাডাকি। এই পাগল করা গোবিন্দ হাঁকের মধ্যে কখন যেন চলে এসেছে বিগ্রহের ঠিক সামনে। পুরোহিত মাথায় স্পর্শ করিয়েছেন পবিত্র রত্নমুকুট, হাত পেতে কখনো বুঝি অঞ্জলিতে নিয়েছি চরণামৃত। সামনে থেকে দেখেছি সেই চন্দন চর্চিত রহস্য মূর্তি, রত্নমূর্ছিত। বিগ্রহের মুখ দেখা গেল না, মুখ দেখতে পেলুম না। মনে এই খুঁতখুঁতুনি নিয়ে বেরিয়ে এলুম। মাঝখানে দড়ি বাঁধা, এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসছেন ভক্তরা। ভেতরে মন্দিরের প্রহরী, পুরুতের চেরির দল কঠোর স্বরে হাঁকছেন, বেরিয়ে যান, বেরিয়ে যান। হায়, এই কি দেবতার মন্দিরে উচ্চারণ করার যোগ্য কথা? এরা ৩-৪ ঘন্টা ধরে কড়া রোদের মধ্যে সারি বেঁধে অপেক্ষা করছেন, কত ভালোবাসায়, কত ধৈর্যে, শান্ত হয়ে। কত দূর দূর থেকে ভক্তরা ছুটে এসেছেন মাত্র এইটুকুর জন্যে, এই অতি কৃপণ একটি মুহূর্তের ঝাঁকি দর্শন। এ তো ফাঁকি দর্শন। এই কি অতৃপ্তি নিয়ে ঘরে ফেরা? মুখখানি তো মনেই থাকবে না, দেখাই হলো না যে। ভাবতে ভাবতে বেরিয়ে এসেই আবার ওপাশের দড়ির তলা দিয়ে গলে ঢুকে পড়ি। আর একবার যাই, মুখখানা দেখে আসতেই হবে সামনে গিয়ে। পৌঁছেও সেই চন্দন কলঙ্কিত মুখোশ পরা মুখ, আবার অতৃপ্তি নিয়ে বেরিয়ে আসছি। মনে মনে ঝগড়াই করি ফেলি এবার তিরুপতিনাথের সঙ্গে।
কেমন দেবতা হে তুমি, খুনে ডাকাতের মতো চোখে পট্টি বেঁধে, মুখে মুখোশ পরে বসে আছো। মুখই যদি না দেখতে দিলে তবে ডেকে এনেছো কেন এই এতজনকে? এ কি কেবল সোনার খেলা, রূপোর খেলা দেখে বাড়ি ফিরে যাবার জন্যে? অঙ্গ তো মুড়ে রেখেছো মণি মুক্তোয়, মুখখানা সেটা পর্যন্ত ছোপ ছোপ চন্দনে ল্যাপা পোঁচা। চোখই যদি না দেখতে পেলুম তাহলে দেখাটা হবে কার সঙ্গে, কেমন করে? এমন সময় দেখা হয়ে গেল, একেবারে অভাবিত। চোখে চন্দনের পট্টি বাঁধা, চিবুকে চন্দনের পট্টি বাঁধা, কিন্তু ঠিক মধ্যিখানে ঝিকিয়ে উঠল নিখুঁত নাসার তলায় এক জোড়া ঠোঁটে কালো পাথরের দুষ্টু হাসি, স্পষ্ট কৌতুকে উজ্জ্বল। কেমন জব্দ, মুখ দেখা হয়নি, নাইবা হলো, দেখি তো কেমন করে ভুলবে আমাকে। এ না দেখা মুখখানাই মনে থাকবে, তাড়া করে ফিরবে তোমাকে এই হাসিটি। কোষ্ঠী পাথরে খোদা সেই অনিন্দ সুন্দর হাসিটি সত্যিই বুকের ভেতরে খোদাই হয়ে যায়, যেমন বহু পরিচিত প্রিয় বন্ধুর ঠাট্টা। ধন্য সেই নামহীন শিল্পী যার হাতে করা এই বিশাল কালো পাথরের বিগ্রহ, একটি পাথর কুঁদে গড়া ভেঙ্কটেশ্বরের মূর্তি। পুজো করবার জন্য দেবতার রূপ ঠিক কেমন হবার তা আমি জানি না, তবে কানামাছি খেলার কোনো প্রিয় সাথীকে দেখছি বলে আমার মনে হলো। খোলা তো কেবল দুটি ঠোঁট, তাতেই রূপ, তাতেই প্রাণ, তাতেই অফুরন্ত কৌতুক। সেই রূপে আধ্যাত্মিক শান্তি বা পারত্রিক মুক্তি কে কি দেখেন জানি না, আমি দেখেছি অখণ্ড ভালোবাসা, অঢেল তারুণ্য, প্রাণ শক্তি। বেরিয়ে এসেই হাতে শাল পাতার বাটি ভর্তি খিচুড়ি প্রসাদ পেলুম, পোঙ্গল রাইস। সেদিন 17ই, 14-15 ছিল পূর্ণ পোঙ্গল তিথি, দাক্ষিণাত্যে মকর সংক্রান্তির নবান্ন উৎসব। বেরিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেলুম, সামনেই দুটি বড় বড় ঝুড়ি রাখা, সবাই প্রসাদ খেয়ে ঠোঙাটি তার মধ্যে ফেলছেন। পরিচ্ছন্ন পাথরের প্রাঙ্গণে সিঁদুরটুকু পড়লে তুলে নেওয়া যায় এমনই পরিপাটি। উত্তরাঞ্চলের কোনো তীর্থেই এটা কল্পনা করি না, সেখানে এই ঝুড়িটা পড়ে থাকতো শূন্য হয়ে, আর এঁটো পাতাগুলো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে মাটিতে ছিটানো থাকতো। তারপর কাকে, কুকুরে, ষাঁড়ে, ভিখিরিতে টানাটানি চলতো। এবারে এলো মন্দির প্রদক্ষিণ পর্ব। সেদিকটা বোধ হয় মন্দিরের উত্তরেই হবে। মন্দির শিখরের কাছে এক কোণে একটা কালো টিনের তীর চিহ্ন লাগানো আছে। সেটা দেখিয়ে বাসু বললে, বাইরের এই সিঁড়িতে বসে বসে একজন সাধক বহুকাল সাধনা করেছেন। তাকে দেখা দিতে তিরুপতিনাথ ভেঙ্কটেশ্বর স্বয়ং একবার এইখানে মন্দিরের গায়েই আবির্ভূত হন, ঝলসে ওঠেন। ওই দেখুন তার চিহ্ন। মন্দিরের সোনার চূড়োর গায়ে বহুবিধ সোনার কারুকার্য। তারই এক কোণে দেখি রচিত হয়েছে আকস্মিক একটি ভেঙ্কটেশ্বরের সোনার মূর্তি, তার হঠাৎ দেখা দেওয়ার স্বর্ণ চিহ্ন, ডিজাইন ভাঙা, বেখাপ্পা। বাইরে এসে শীষমহলের সিঁড়িতে বসে রইলুম। ওরা মন্দিরের পেশকারের সঙ্গে কথা বলে নির্ভেজাল মহাপ্রসাদ কিনতে পাঠালেন। এ জীবনে সর্বত্রই মহাপ্রসাদে ভেজালের বড় ভয়। শুনলাম শীষমহলের সর্বত্র দেওয়ালে আয়না বসানো, একটা কি দিলে
ভেঙ্কটেশ্বরের একটি নকল মূর্তি ওই ঘরে এনে দেখানো হয়। চতুর্দিক ঘর ভর্তি করুণায় ঝলমলিয়ে ওঠেন ভেঙ্কটেশ্বর। ইন্দ্রিয়ের সে এক অসামান্য অভিজ্ঞতা। মোগল বাদশারা এটা ভেবে বের করেছিলেন, রাজপুত রাজারাও, নর্মের প্রসঙ্গে। এরা সেটা প্রয়োগ করছেন ধর্মে। মন্দ কি? অবশ্য আপাতত সে ঘরে বিরাট তালা ঝুলছে। মহাপ্রসাদের অপেক্ষায় সিঁড়িতে বসে রইলুম। অন্তবিহীন কাল ধরে আমার কানের ভেতর কান জুড়ে বাজতে লাগলো সেই আকুল করা গোবিন্দ ডাক। আর চোখের ভেতরের চোখ দুটি ঝলসে রইল একজোড়া কালো ঠোঁটের চাপা হাসির আলোয়। বেরুবার পথে দেখি সেই ফেরিওয়ালা ছেলে এলো তিরুপতি মাহাত্ম্য বেচতে। ঠিক যেন অরণ্যদেব জাতীয় কমিক ছবিতে দৈব মাহাত্ম্য বর্ণনা করা। বেশ কমার্শিয়াল বস্তু। তারপরে দেখতে গেলুম শ্রীমতী পদ্মাবতী দেবীকে। তিনি সমতলের বাসিন্দা, স্বামীর সঙ্গে পাহাড়ে ওঠেননি, পাদদেশেই আছেন, আলাদা মন্দিরে প্রতিষ্ঠিতা। দক্ষিণী মন্দিরের নিয়মে পদ্মাবতীর মন্দিরের সামনেও সুন্দর চৌকো পুষ্করিণী। শুনলাম সধবা মেয়ের অত্যাবশ্যক তুক পদ্মাবতীর সিঁদুর। স্বামী সোহাগিনী পদ্মাবতী হলেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী। ওদিকে পাহাড়ের ওপরে তিরুপতিনাথ স্বয়ং নারায়ণ। শুনলাম তিনি নাকি শনি দেবতাও। তাই তাঁর চক্ষু দুটি অমন চন্দনে বাঁধা। এক চিমটে সিঁদুর নিয়ে যাব নাকি সঙ্গে? এই দেখি বেশ মজার দাম্পত্য। পদ্মাবতী ছায়াইব স্বামী সন্নিধানে থাকেন না, দিব্যি লিবারেটেড দেবী। মা কালীর মতো অবশ্য নন। স্বনির্ভরা পদ্মাবতী যখন অত দূরে, একা থেকেও সতী লক্ষ্মী, স্বামী সোহাগিনী, তখন অন্য পরে কা কথা। বন্ধুরা, এখানেই শেষ করলাম এই অসামান্য ভ্রমণ কাহিনী করুণা তোমার কোন পথ দিয়ে, তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আছে, প্লেলিস্টে গেলেই পাবেন। এই ভিডিওর নিচের বারে যেখানে আমার চ্যানেলের নাম দেয়া আছে, ক্লিক করলেই খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে পাবেন করুণা তোমার কোন পথ দিয়ে। এছাড়াও আরও অসামান্য সব ভ্রমণ কাহিনী, ঐতিহাসিক কাহিনী রয়েছে আমার চ্যানেলে, সেগুলো শুনুন যতক্ষণ না অন্য গল্প আনছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।